আসসালামু আলাইকুম। আমি মীর মোফাজ্জল হোসেন, সহকারী শিক্ষক, কনফিডেন্স প্রি ক্যাডেট স্কুল, দেওলা, টাঙ্গাইল। কনফিডেন্স স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনা বিষয় তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় 6 জলবায়ু ও দুর্যোগ সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই বই, খাতা ও প্রয়োজনীয় উপকরণ নিয়ে প্রস্তুত আছো। তাহলে আজকে আমরা আজকের ক্লাস শুরু করছি। অধ্যায় 6 আছে কি? জলবায়ু ও দুর্যোগ। আমরা জানি জলবায়ু আর আবহাওয়া এই দুইটা হচ্ছে রিলেটেড, তাই না? জলবায়ু, আবহাওয়া ও জলবায়ু আমরা এইভাবে বলি। তো জলবায়ু বলার আগে আসলে আমাদের আবহাওয়ার কথাটা চলে আসে। তাহলে আমরা আবহাওয়াটা কি সেটা আগে জেনে নিব, যে আবহাওয়াটা কি। যে কোনো স্থানে স্বল্প সময়ের গড় তাপমাত্রা আর বৃষ্টিপাতকে কি বলে? আবহাওয়া বলে। আবহাওয়াকে কোনো স্থানে স্বল্প সময়ের গড় তাপমাত্রা ও বৃষ্টিপাতকে কি বলে? আবহাওয়া বলে। আমরা জানি যেমন প্রতিটা দিন যদি হিসাব করি যে আজকের আবহাওয়াটা কেমন, আজকের আবহাওয়াটা হয়তো আকাশ মেঘলা, তো বৃষ্টি হতে পারে, তাই না? বা কোনো দিন একটু বেশি গরম থাকে, আবার কোনো দিন একটু গরম থাকে, আবার একটু মেঘাচ্ছন্ন থাকে। এইটাই হচ্ছে আবহাওয়া, মানে স্বল্প সময়ের একটা অবস্থান। আর জলবায়ু বলতে কি বোঝায়? যে অনেক লম্বা বা একটু বড় সময় জুড়ে, বড় সময়ের ব্যবধানে যেটা ঘটে সেটা হচ্ছে জলবায়ু। তাহলে আবহাওয়া আমরা জানলাম যে কোনো স্থানে স্বল্প সময়ের গড় তাপমাত্রা ও গড় বৃষ্টিপাতকে কি বলে? আবহাওয়া বলে। আর জলবায়ু হচ্ছে কোনো স্থানের আবহাওয়ার পরিবর্তনে নির্দিষ্ট ধারা। জলবায়ু হলো কোনো স্থানের আবহাওয়া পরিবর্তনের নির্দিষ্ট ধারা। যেমন আবহাওয়া কিন্তু খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়। আমি বলছি যে আবহাওয়া হচ্ছে স্বল্পস্থায়ী অবস্থা, আর তোমার জলবায়ুটা হচ্ছে কি একটা দীর্ঘস্থায়ী অবস্থা। যেমন বাংলাদেশের জলবায়ু যদি আমরা চিন্তা করি, জলবায়ু চিন্তা করতে গেলে আমরা 20 বছর 30 বছর, সাধারণত 30 থেকে 40 বছরের বেশি সময়ের আবহাওয়ার গড়কে জলবায়ু বলা হয়। সাধারণত 30 থেকে 40 বছরের বেশি সময়ের আবহাওয়ার গড়কে জলবায়ু বলা হয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে আবহাওয়া সাধারণত স্বল্প সময়ের, আর জলবায়ু হচ্ছে অনেক দীর্ঘ সময়। সর্বনিম্ন হচ্ছে সাধারণত 30 থেকে 40 বছরের বেশি সময়ের আবহাওয়ার গড়ই হচ্ছে জলবায়ু। তাহলে কিন্তু আবহাওয়াটা কি হয়? আমার তাড়াতাড়ি চেঞ্জ হয়, তাই না? আর জলবায়ুর হিসাবটা কি অনেক লম্বা সময়, সাধারণত 30 থেকে 40 বছরের বেশি সময়। এটা হচ্ছে জলবায়ু। আর আবহাওয়া হচ্ছে স্বল্পস্থায়ী অবস্থা, জলবায়ু হচ্ছে দীর্ঘস্থায়ী অবস্থা। তাহলে আমরা আবহাওয়ার সংজ্ঞাটা আমরা লিখতে পারি এভাবে। দেখো, আবহাওয়া আমি কি বলছি? যে কোনো স্থানের স্বল্প সময়ের গড় তাপমাত্রা ও গড় বৃষ্টিপাতকে কি বলে? আবহাওয়া বলে। তাহলে এইভাবে আমরা লিখতে পারি যে কোনো স্থানের স্বল্প সময়ের গড় তাপমাত্রা ও গড় বৃষ্টিপাতকে আবহাওয়া বলে।
আবহাওয়া বলে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আবহাওয়া বলতে আমরা কি জানলাম, যে কোন স্থানে স্বল্প সময়ের গড় তাপমাত্রা ও গড় বৃষ্টিপাতকে আবহাওয়া বলে। আবহাওয়া বলতে আমরা জানলাম কোন স্থানে স্বল্প সময়ের গড় তাপমাত্রা ও গড় বৃষ্টিপাতকে আবহাওয়া বলে। সাধারণত আমরা পরিমাপ করি যে আজকে সর্বোচ্চ তাপমাত্রা কত, সর্বনিম্ন তাপমাত্রা কত, আকাশটা কেমন ছিল, মেঘলা নাকি। এটা হচ্ছে স্বল্প সময়ের একটা দিন, এটা হচ্ছে একটা স্বল্প সময়ের, এইটা হচ্ছে আবহাওয়া। আর জলবায়ু তো আমি আগে বলেছি যে জলবায়ু হচ্ছে 30 থেকে 40 বছরের বেশি সময়ের আবহাওয়ার গড় যে অবস্থা থাকে সেটাকে কি বলে, জলবায়ু বলে। তাহলে আমরা জলবায়ুর সংজ্ঞাটাও লিখে নিই। তাহলে জলবায়ু বলতে আমরা কি বুঝি, সাধারণত 30 থেকে 40 বছরের আবহাওয়ার 30 থেকে 40 বছরের বেশি সময়ের আবহাওয়ার গড় অবস্থাকে কি বলে, জলবায়ু বলে। সাধারণত 30 থেকে 40 বছরের বেশি সময়ের আবহাওয়ার গড় কি জলবায়ু বলে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আবহাওয়া কি জানলাম, যে কোনো স্থানে স্বল্প সময়ের গড় তাপমাত্রা ও গড় বৃষ্টিপাতকে আবহাওয়া বলে। আর জলবায়ু সাধারণত 30 থেকে 40 বছরের বেশি সময়ের আবহাওয়ার গড়কে জলবায়ু বলে। শিক্ষার্থী বন্ধুরা, এই দুইটা জিনিস জানা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের পরীক্ষায় আসুক আর না আসুক, আবহাওয়া ও জলবায়ু সম্পর্কে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়। এর মধ্যে সাধারণত আমরা কমন যে মানে সচরাচর যে দুর্যোগগুলো বেশি দেখতে পারি, যেমন যে ঘূর্ণিঝড় প্রায় প্রতি বছরই আমাদের দেশে হয়ে থাকে বিভিন্ন জেলায়, কম বেশি সব প্রতি বছরে কিন্তু আমাদের ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তারপরে বন্যা, তোমরা দেখছো এবার কিন্তু অনেক বন্যা হয়েছিল। তারপরে উত্তরবঙ্গে প্রায় খরার মতো অবস্থা দেখা দেয়। খরাটা হচ্ছে কি, যে বৃষ্টিপাত হয় না, অনেক দিন যাবৎ বৃষ্টিপাত হচ্ছে না, মানে পানির অভাবে, বৃষ্টির অভাবে কি জমিগুলো যে আছে সেগুলোকে একবারে ফেটে চৌচির হয়ে যায়, সেখানে কোনো ফসল উৎপাদন করা সম্ভব হয় না, সেটাই হচ্ছে কি খরা। তারপর প্রতি বছর ভূমিকম্প হয়, যদিও এ পর্যন্ত আমাদের ওই রকম ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তারপরেও আমাদের দেশে কিন্তু ভূমিকম্প প্রতি বছরই হয় ছোটোখাটো, আর ভূমিকম্পের কিন্তু অনেক সম্ভাবনাও আছে বাংলাদেশে। এটা কী কারণে হয়, যে এটা সাধারণত বাংলাদেশের অবস্থানগত কারণে, আমরা মানে বাংলাদেশটা যে ভৌগোলিক অবস্থানে অবস্থিত সেই অবস্থানের কারণে আর জলবায়ুর কারণে আমাদের এই দুর্যোগগুলা প্রতিনিয়ত ঘটে, বা এগুলো সম্ভাবনা অনেক ঝুঁকি। তারপর দেখো বিভিন্ন কারণে আমরা দেখতে পাচ্ছি, আসলে এখন বিভিন্ন কারণে বিভিন্ন বিশ্বের জলবায়ু বদলে যাচ্ছে। যেমন আমাদের বাংলাদেশের অবস্থায় চিন্তা করি, আমরা যখন ছোট ছিলাম বা আমাদের বড় ভাইরা, আমরা যা দেখেছি যে আমরা জানি সাধারণত কয়টা ঋতু আমাদের, 6টা: গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। আসলে কিন্তু
6টা ঋতুর যে চারিত্রিক বৈশিষ্ট্য, যে রূপ, সেটা কিন্তু আসলে দেখা যেত। আমরা কিন্তু এখন ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে আমরা আমাদের বয়সে আমরা যারা আছি, আমরাই যা দেখেছি আগে ছোটবেলায়, এখন কিন্তু আমরা আসলে সেই রূপগুলো দেখতে পাচ্ছি না। আমরা কি গরমটাই বেশি ফিল করছি, অনুভব করছি। শীতটা থাকে একটু স্বল্পক্ষণ, তাই না? তো এই যে জলবায়ুটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? জলবায়ুটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ আমরা আগে যা দেখেছি ছোট যখন ছিলাম, তো এখন যা দেখছি তার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স, অনেক চেঞ্জ হয়ে গেছে। সেটাই হচ্ছে কি যে এরকম অনেক দেশেই, শুধু আমাদের দেশে না, পৃথিবীর প্রায় বিভিন্ন দেশেই এই জলবায়ুটা কি হচ্ছে, বদলে যাচ্ছে। এর প্রধান কারণ কিন্তু আমরা নিজেরাই, মানে আমাদের এই মানব, এর প্রধান কারণ হচ্ছে কি মানব সৃষ্ট কারণ। আমরা নিজেরাই কিন্তু এইসব জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী, বিভিন্ন দুর্যোগের জন্য দায়ী। যেমন সাধারণত ধরো যে বাংলাদেশের লোক সংখ্যা অনেক বেশি, তাই না? অনেক বেড়ে যাচ্ছে, কিন্তু সে তুলনায় আমাদের যে নির্দিষ্ট আয়তন, সে জমি তো আর আমাদের বাড়েনি। তাহলে কি হচ্ছে যে বাড়তি যে আমাদের জনসংখ্যা হচ্ছে, প্রতিদিন আমাদের মোট জনসংখ্যার সাথে প্রতিদিন দেখা অনেক শিশু জন্মগ্রহণ করছে না, প্রতিদিন জনসংখ্যার সাথে নতুন নতুন যোগ হচ্ছে। তো জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই বাড়তি জনসংখ্যার জন্য কি আমাদের কি বা আরও ঘরবাড়ির দরকার হয়, তাই না? স্কুল কলেজ, রাস্তাঘাট, খেলার মাঠ, অনেক কিছু দরকার হয়। সেগুলার কিন্তু আমাদের সে তুলনায় তো আমাদের জমি তো বাড়তেছে না। আমাদের যে নির্দিষ্ট পরিমাণ জমি আছে, সেই জমিতে দেখা যাচ্ছে যে ঘরবাড়ি হচ্ছে, স্কুল কলেজ হচ্ছে, রাস্তাঘাট হচ্ছে, মসজিদ হচ্ছে, মার্কেট হচ্ছে, তাই না? প্রয়োজন মেটানোর জন্য। সো তাহলে কি এই জমিগুলা কেটে যাচ্ছে, কমে যাচ্ছে। তারপর তোমার এই বন জঙ্গল কেটে যেখানে পাহাড় ছিল, আমরাও দেখতে পাচ্ছি যে বিভিন্ন, যেমন চিটাগং, যারা বান্দরবন, রাঙ্গামাটি, পাহাড়ি এলাকা বিভিন্ন, সেসব এলাকায় গেলে দেখতে পাবে যে পাহাড় কেটে কেটে রাস্তা বানানো হচ্ছে, বা ঘরবাড়ি বানানো হচ্ছে, স্কুল কলেজ বানানো হচ্ছে। তারপরে বন জঙ্গল কেটে ওইখানে ঘরবাড়ি, স্কুল কলেজ এগুলো বানানো হচ্ছে। এর ফলে কি হচ্ছে যে আমাদের গাছপালা কমে যাচ্ছে। বিভিন্ন পাহাড়গুলা কি করে আমাদের বিভিন্ন ঝড়, প্রাকৃতিক এসব ইয়ের থেকে রক্ষা করে, তো সেগুলা কমে যাচ্ছে। এর জন্য কি হচ্ছে কিন্তু পরিবেশে অনেক বিপর্যয় হচ্ছে। আমরা জানি যে গাছ কি করে যে আমরা যে অক্সিজেন নিই, গাছ সেই অক্সিজেন ত্যাগ করে, সেই অক্সিজেনটা আমরা গ্রহণ করি। আর আমরা যে কার্বন ডাইঅক্সাইডটা ত্যাগ করি, সেইটা গাছ গ্রহণ করে। এর ফলে কি হচ্ছে, অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের একটা ভারসাম্য বজায় আছে। তো যখন এই গাছপালা আমাদের কমে যাবে, তখন কি কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাবে না? সেই জন্যই কি কিন্তু আমাদের গরমটা বেশি লাগছে। তাহলে শিক্ষার্থীরা বুঝতে পারছো যে কী কারণে আমাদের এই দুর্যোগগুলো হচ্ছে। এর জন্যই বলা হচ্ছে যে এর একটি অন্যতম কারণ হচ্ছে মানব সৃষ্ট কারণ। যেমন শিল্প কলকারখানা ও যানবাহনের ধোঁয়া। তারপর আছে তো এর ফলে বিশ্বের তাপমাত্রা বেড়ে যাচ্ছে। আমরা জানি বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে যদি আমরা যাই, শিল্প কারখানাগুলোতে দেখতে পাবো যে অবিরত অনেক ধোঁয়া বের হচ্ছে। তারপর ইটের ভাটাগুলোতে প্রতিনিয়ত তারপরে বিভিন্ন এই যে অনেক যানবাহন চলে, তোমরা দেখতে প্রতিনিয়তই যে যানবাহনের যে কালো ধোঁয়াগুলা, এগুলা কিন্তু কি হচ্ছে, বাতাসে মিশে দূষিত করছে। এর ফলে কি করে হচ্ছে, বিশ্বের তাপমাত্রা বেড়ে যাচ্ছে। তাপমাত্রা বেড়ে যাওয়ায় কি হচ্ছে, একদিকে যে আমাদের যে বরফগুলো আছে, আমরা জানি অ্যান্টার্কটিকা মহাদেশ পুরাটাই কি বরফে ঢাকা, তাই না? সেই বরফগুলা গলে যাচ্ছে। আবার আমাদের যে জলাশয়গুলো আছে, অনেক ছোট বড় যে জলাশয়গুলো আছে, সেগুলো কি হচ্ছে, শুকিয়ে যাচ্ছে। ফলে আমাদের পরিবেশের কি অনেক ক্ষতি হচ্ছে। এখন আমরা দেখব যে জলবায়ু পরিবর্তনের প্রভাবে যা যা ঘটে। এটা কিন্তু তোমাদের একটা প্রশ্ন আসতে পারে, লিখে নাও, প্রশ্নটা লিখে নাও যে জলবায়ু পরিবর্তনের প্রভাবে যা যা ঘটছে।
বা জলবায়ুর পরিবর্তনের প্রভাবে যা যা ঘটছে। এটা কিন্তু তোমাদের রচনামূলক প্রশ্ন হিসেবে আসতে পারে। দেখো যে জলবায়ু পরিবর্তনের প্রভাবে যা যা ঘটছে, মানে বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাবে যা যা ঘটছে সেগুলা কি আমরা জানি যে এখন এই যে আমি আগেই বলেছি যে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, তাই না? আমরা বেশি গরম অনুভব করছি, এজন্য কি ঘটছে? এক নাম্বার কি গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। কোনো সময় দেখা যাচ্ছে যে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, মানে অনেক বৃষ্টি হচ্ছে, প্রয়োজনের থেকে অনেক বৃষ্টি হচ্ছে। আবার দেখা যাচ্ছে যে বৃষ্টি হচ্ছেই না, মানে কি অনাবৃষ্টি হচ্ছে, তাই না? তারপরে ঘূর্ণিঝড়ের প্রকোপ বেড়ে যাচ্ছে, মানে প্রচুর ঘূর্ণিঝড় হচ্ছে বিভিন্ন জেলায়। তারপরে বারবার ভয়াবহ বন্যা হচ্ছে, সেটা তো আমরা দেখতেই পাচ্ছি যে এখন কিন্তু আসলে ঘন ঘনই বন্যা হচ্ছে প্রতি বছরই। যেমন আমাদের এই বছরও কিন্তু ভয়ঙ্কর একটা বন্যা গেল। তারপরে মাটির লবণাক্ততা বেড়ে কৃষি জমির ক্ষতি হচ্ছে, মানে মাটির লবণাক্ততা বেড়ে যাচ্ছে। এর ফলে আগে মাটিটা যে উর্বর ছিল এখন কিন্তু উর্বরতা শক্তি হারাচ্ছে। আগে যেখানে যে ফসল হতো এখন কিন্তু তার থেকে অনেক কম হচ্ছে। এভাবে কি মাটির লবণাক্ততা বেড়ে মাটির কি হচ্ছে? ক্ষতি হচ্ছে। তারপরে গাছপালা ও বিভিন্ন প্রাণী ধ্বংস হয়ে যাচ্ছে। তারপরে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে। ভূগর্ভস্থ আমরা যে পানিগুলা পাই, সুপেয় পানি মানে খাবার পানি, এগুলা কিন্তু কি আমরা অনেক মাটির নিচে থেকে ওঠে না? যেমন গ্রামে গঞ্জে বা শহরে অনেক নলকূপ, টিউবওয়েল যাকে বলি, আমরা যখন টিউবওয়েলটা স্থাপন করি তখন কি অনেক নিচে নিচে পাইপ দিতে হয় না? সেই পাইপ থেকে পানি উপরে উঠে আসে। সেটা দেখা যাচ্ছে যে আগে আসলে কিন্তু দেখা যেত যে অল্প হলেই পানি আসতো, এখন কিন্তু অনেক আগের থেকে অনেক গভীরে যেতে হচ্ছে আমাদের। এটা কি পানির স্তরটাকে আস্তে আস্তে অনেক নিচে নেমে যাচ্ছে। তাহলে জলবায়ু পরিবর্তনের প্রভাবে যা যা ঘটছে, কী কী ঘটছে আমরা পেলাম কি? কয়টা পয়েন্ট পেলাম? যে গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, এক নম্বর কি গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। তারপর অতিবৃষ্টি বা অনাবৃষ্টি হচ্ছে, অতিবৃষ্টি বা অনাবৃষ্টি হচ্ছে। তারপর ঘূর্ণিঝড়ের প্রকোপ বেড়ে যাচ্ছে, ঘূর্ণিঝড়ের প্রকোপ বেড়ে যাচ্ছে। তারপর ভয়াবহ বন্যা হচ্ছে, বারবার বন্যা হচ্ছে। তারপর মাটির লবণাক্ততা কমে কৃষি জমির ক্ষতি হচ্ছে। তারপর গাছপালা ও বিভিন্ন প্রাণী ধ্বংস হয়ে যাচ্ছে। আর ভূগর্ভস্থ পানির স্তর অনেক নিচে নেমে যাচ্ছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, জলবায়ু পরিবর্তনের প্রভাবে যা যা ঘটছে, আমি যে কয়েকটা পয়েন্ট বললাম এই কয়েকটা পয়েন্ট তোমরা লিখবা। তারপর দেখা যে জলবায়ু পরিবর্তনের মাত্রা ব্যাপক হলে প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা বেড়ে যায়। আমি বলেছিলাম আগে যে যদি জলবায়ু পরিবর্তনের মাত্রা খুব বেশি হয়ে যায়, যখন পরিবর্তনটা খুব বেশি হয়ে যাবে তখন কি হবে? প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা বেড়ে যাবে। ধারণা করা হচ্ছে যে জলবায়ু পরিবর্তনের ফলে 2050 সালের মধ্যে কি বাংলাদেশের 20% এলাকা সমুদ্রে তলিয়ে যেতে পারে। তাহলে কি ধারণা করা হচ্ছে যে বাংলাদেশে যেভাবে জলবায়ু পরিবর্তন হচ্ছে, এই জলবায়ু পরিবর্তনের ফলে 2050 সালের মধ্যে বাংলাদেশের 20% এলাকা সমুদ্রে তলিয়ে যেতে পারে। মানে আমাদের যে টোটাল যে এখন আয়তনটা আছে এর মধ্যে 100 ভাগের মধ্যে 20 ভাগই সমুদ্রে তলিয়ে যেতে পারে। এতে কি হবে? খাদ্য উৎপাদন, তারপর বাড়িঘর, স্বাস্থ্য ও কর্মসংস্থান ভয়াবহ ক্ষতির সম্মুখীন হবে। যদি আমাদের এইটা হয় তাহলে কি হবে? খাদ্য উৎপাদন কমে যাবে, তারপরে অনেক বাড়িঘর ধ্বংস হয়ে যাবে, তারপরে স্বাস্থ্য ও কর্মসংস্থানে কি হবে? ভয়াবহ ক্ষতির সম্মুখীন হতে হবে। তাহলে কি করতে হবে? এই
সাধারণত আমরা জানি যে এই দুর্যোগের ঝুঁকি মোকাবেলার জন্য বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিশেষত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে, তাই না? এই বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ আর ঝুঁকি মোকাবেলার জন্য যে মন্ত্রণালয় আছে সেই মন্ত্রণালয়টার নাম কি, এটাও কিন্তু আমাদের আসতে পারে সাধারণ জ্ঞান বা বিভিন্ন পরীক্ষা, এটা তোমাদের জেনে রাখা উচিত যে প্রাকৃতিক দুর্যোগ, বিভিন্ন দুর্যোগ ও এগুলোর ঝুঁকি মোকাবেলার জন্য সরকারি কোন মন্ত্রণালয় কাজ করে। আমরা দুর্যোগ পরিবর্তন হলে কি কি প্রভাব পড়ে বা আবহাওয়া পরিবর্তনের, জলবায়ু পরিবর্তনের ফলে কি কি হয় সেই বিষয়ে আমরা জানতে পারলাম। তাহলে এই অধ্যায়ে তোমাদের আবহাওয়া ও জলবায়ু সংজ্ঞা আসতে পারে, আবহাওয়া ও জলবায়ু কাকে বলে, তারপর আর বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের প্রভাবে কি কি ঘটছে, এটা একটা রচনামূলক প্রশ্ন আসতে পারে। আমি কয়েকটা পয়েন্ট বলেছি। আর তোমরা এই অধ্যায়টা কিন্তু খুব ভালো করে পড়বে, এখান থেকে আরও টুকিটাকি অনেক তোমাদের শূন্যস্থান থাকতে পারে, সংক্ষিপ্ত প্রশ্ন থাকতে পারে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে তোমাদের নদী ভাঙন, আর ভূমিকম্প এই দুইটা দুর্যোগ নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।